মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তুই তোর দাদাকে খুব ভালোবাসতিস, কত স্মৃতি আছে তোর দাদাকে নিয়ে। তা তুই দাদাকে দেখতে গেছিস অনেক দিন পর, মাঝে ওই সই করানোর ব্যাপারটা না রেখে দে। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন সুচিত্রা ভট্টাচার্যের একটি বিখ্যাত উপন্যাস হেমন্তের পাখি। সুখী সংসারের মাপা চতুষ্কোণে নিজেকে বেশ সাজিয়ে ফেলেছিল এ কাহিনীর নায়িকা অদিতি। উচ্চাকাঙ্ক্ষী স্বামী আর দুই কিশোর ছেলের মা সে। আর কিছুই চাওয়ার নেই জীবনে। সেই নিস্তরঙ্গ জীবনে হঠাৎ বহু যুগের ওপার হতে এসে হাজির হেমেন মামা। নিস্তরঙ্গ পুকুরে এককচি ঢিল পড়লেও তরঙ্গ ওঠে বইকে। তবে সেই তরঙ্গের স্থায়িত্ব আর কতটুকু? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, বড় জোর 1 মিনিট। এ তরঙ্গ বড় মৃদু, শক্তিহীন, দুর্বল বৃত্তাকার ঢেউ হয়তো। একসময় কাঁপতে কাঁপতে পাড়ে এসে পৌঁছয়, কিন্তু তখন তার অস্তিত্বই অনুভব করা কঠিন। স্থির পুকুরের দিকে তাকিয়ে কে তখন বলবে, একটু আগে এখানে ঢিল পড়েছিল? হেমেন মামা নামক মানুষটিরও চকিত আগমন অদিতির কাছে অনেকটা এই একই গোত্রেরই ঘটনা। ছোট্ট এক সুখস্মৃতি স্মরণ করিয়ে দিয়ে অদিতির মনোজগতে ক্ষীণ আলোড়ন জাগিয়েছিল হেমেন মামা। ক্ষণকাল অদিতির চিত্ত উদ্বিল রইল তাতে। তারপর আবার সব স্বাভাবিক। সংসারের পাড়ে অচিরেই হারিয়ে গেল তরঙ্গ। কোনো অভিঘাতই সৃষ্টি করতে পারল না। অদিতিও নিশ্চিন্ত। খাঁচার পাখির সঙ্গে সময় কাটছে তার। স্বামী ছেলেদের ভাবনা ভেবে দিন যাচ্ছে তার। সময়কে ছুঁয়ে ছুঁয়ে পার করছে সময়। অথবা সময় কাটছেই না, তাতেই বা আমার কি এলো গেল। সময় তো আর সত্যি সত্যি নিশ্চল অনড় এক পাহাড় নয়। যেমন ভাবেই হোক সে ঠিক গড়িয়ে গড়িয়ে এগিয়ে যাবে। যাচ্ছেও তো। এই তো সুপ্রতিম গত সপ্তাহে 3 দিনের জন্য গুয়াহাটি ঘুরে এলো। এই শনি রবিবার বন্ধুদের সঙ্গে দীঘায় উইকেন্ড কাটিয়ে এলো তাতাই। পড়াশোনা নিয়ে আরো বেশি রাত জাগা শুরু হয়েছে পাপাইয়ের। এও তো একরকম করে দিন কাটা। নিশিদিন বসে আছি শুধু পথপানে চেয়ে। সখা হে এলে না, সহে না যাতনা, দিন যায় রাত যায় সব যায়, আমি বসে হায়। আলমারি খুলে শাড়ি বাঁধছিল অদিতি। হ্যাঙ্গারে সার সার শাড়ি ঝুলছে, সবই দামি। কাঞ্জিভারাম, ঢাকাই, কালাক্ষেত্রাম, বালুচরি, বোমকাই, চান্দেরি। অদিতির পুজোর শাড়ি নিজে পছন্দ করে কেনে সুপ্রতিম, সেই বিয়ের পর থেকেই। বেশিরভাগই চড়া রঙের। ঘোরতর রঙিন না হলে সুপ্রতিমের মনে হয় বুঝি ঠকা হলো দামে। বাসন্তী রং কাঞ্জিভরমটা বার করে উল্টে পাল্টে দেখল অদিতি। না, এটা পরা যাবে না, একটু নোংরা হয়ে আছে। ছোট ননদের দেওরের বিয়েতে শেষ পড়েছিল শাড়িটা, শ্রাবণে। তারপর আর কাচানো হয়নি। এত শাড়ির কটাই বা পরা হয় অদিতির? তবু কেনা হয়, তবু ঝোলে। ঘেটে ঘেটে অদিতি এবার একটা বোমকাই সিল্ক বার করল। এ শাড়িটারও রং বেশ চড়া, তুতে নীল। ছেলেরা বড় হয়েছে, এত গাঢ় রং আর পরতে ভালো লাগে না অদিতির। কিন্তু উপায় নেই। সুপ্রতিম আর অদিতির মধ্যে একটা অলিখিত চুক্তি আছে। আত্মীয় স্বজনের বাড়ির কোনো অনুষ্ঠানে অদিতি নিজের পছন্দ মতো শাড়ি পরতে পারে, কিন্তু সুপ্রতিমের বন্ধু বান্ধবের বাড়ি গেলে সুপ্রতিমের পছন্দের শাড়ি পরতে হবে অদিতিকে। থাক, এটাই থাকতে হবে। এই শাড়িটার রং তাও চোখে একটু কম লাগে।
শাড়ি ব্লাউজটায় হালকা ইস্ত্রি চালাতে চালাতে তাতাইয়ের গলা পেল অদিতি। বাড়ি ফিরে হুকুম জারি শুরু করেছে। সবিতা দি, আমাকে শিগগিরই কিছু খেতে দাও, এক্ষুনি আবার বেরোতে হবে। এক্ষুনি তো ঢুকলি, এই সন্ধেবেলা আবার কোথায় যাবি? কাজ আছে মা। কি কাজ আছে? তাতাই হেলে দুলে নিজের ঘরে ঢুকেছে। অদিতি পিছন পিছন এলো। আচ্ছা, তোর ব্যাপার কি বলতো? সারাদিনে তো কখনো তোকে বই খুলতে দেখি না। তাতাই সোজা বিছানায় শুয়ে পড়ল। হাতের চেটোয় মাথা রেখে ফু ফু শব্দ করছে মুখে। মাকে উড়িয়ে দেওয়ার ভঙ্গিতে বলল, কে বলেছে পড়ি না? আমি ভোরবেলায় পড়ি। বাজে কথা বলিস না, উঠিসই তো 7টার পর। তাহলে তখনই পড়ি। ফের বাজে কথা। উঠে তুই কি করিস আমি কি দেখি না? 1 ঘন্টা ধরে ওই খবরের কাগজ চটকাস, তারপর টুক করে কোথায় বেরিয়ে গেলি, তারপর ফিরে এসেই হুড়মুড় করে কলেজে। এর মধ্যে তুই পড়িসটা কখন? তাতাই উত্তর দিল না, চোখ বুজে রয়েছে। তাতাইটা চিরকালে এরকম, মহা ফাঁকিবাজ। জোর করে ধরে মেঁধে পড়াতে না বসালে পড়তই না। কম মার খেয়েছে আমার হাতে। স্কুল পালিয়ে সিনেমায় যেত, টিউটোরিয়ালে ডুব মারত, নজর না রাখলেই বিপত্তি। অথচ আশ্চর্য ব্যাপার, তাতাই কিন্তু রেজাল্ট কোনোদিন খারাপ করেনি। পাপাইয়ের মতো অত ভালো না হলেও মাধ্যমিকে স্টার, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন। উচ্চ মাধ্যমিকের পর সায়েন্স ছেড়ে কমার্সে চলে গেল জেদ করে। কে জানে গ্র্যাজুয়েশনটাও কি এভাবে পার হবে তাতাই। কিন্তু তারপর অদিতি পায়ে পায়ে ছেলের কাছে এলো। হ্যাঁ রে, তোর দাদাকে দেখেও একটু শিখতে ইচ্ছে করে না? তাতাই তড়াং করে উঠে বসেছে। প্লিজ মা, কতদিন বলেছি দাদার সঙ্গে আমার তুলনা করো না। ও তো একটা বুকওয়ার্ম। পড়া, লাইব্রেরি, নোট, স্যার, এছাড়া কোনো জগৎ আছে ওর? আমি ওর মতো হতে চাই না। দুই ভাইয়ে যে আকাশ পাতাল তফাৎ, এ সত্যটা বহুকাল আগেই টের পেয়েছিলাম আমি। শুধু পড়াশুনো কেন, কোনো বিষয়েই দুজনের মিল নেই। পাপাইয়ের টেবিল, বই খাতা, জামা কাপড়, খাট বিছানা একেবারে নিখুঁত করে গোছানো, আর তাতাইয়ের ঠিক ততটাই এলোমেলো। আগে আগে নিজের হাতে পরিষ্কার করতাম এই ঘর, আর এখন আমি চুলেই নাকি তাতাই তার দরকারি জিনিস খুঁজে পায় না। অদিতি ছেলের খাটে বসল। হ্যাঁ রে তাতাই, তুই কার মতো হতে চাস? সবিতা পরোটা তরকারি দিয়ে গেছে। দ্রুত গিলছে তাতাই। গাল ভর্তি খাবার নিয়ে বলল, আমি আমার মতোই হতে চাই। দুনিয়া এক পিসই তাতাই থাকবে। সে তো তুমি এখনই আছো। তুমি আজ আমার পেছনে পড়লে কেন বলো তো? তোমার আজ একটা নিমন্ত্রণ আছে না? একদম কথা ঘোরাবি না। দেখ তাতাই, জীবনের সব পরীক্ষায় স্টেজে বাজিমাত হয় না রে। অদিতির আঁচলে মুখ মুছে নিল তাতাই। আর রূপক কাকুর ম্যারেজ অ্যানিভার্সারি না? বাবা সেদিন বলছিল গালা 25 ইয়ার্স। ছেলের কায়দায় অন্যদিন হেসে ফেলত অদিতি। আজ একটু রুক্ষই হলো। অনেক দিন কিন্তু আমার হাতে মার খাসনি তাতাই। এই, কোথায় টোটো করে ঘুরিস দিনরাত? কলেজে যাস? তোমার খোচরকে পাঠিয়ে খবর নিয়ে নিও। চোখের ইশারায় দাদার খাটটা দেখালো তাতাই। হাসছে। বাবা কখন আসবে বলেছে? 6টা? এখন কিন্তু 6:45 বাজে। বাবা ঠিক 7:30টায় ঢুকবে। এখন থেকে সাজগোজে বসে না গেলে কিন্তু ম্যানেজ করতে পারবে না। তাতাই উঠে পড়ল, বেরোচ্ছে। অদিতিকে আমল না দিয়েই ফ্ল্যাটের দরজা অব্দি গিয়েও ফিরে এলো। 2 হাত ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে। তোমাদের ফ্লাওয়ার বুকে টুকে লাগবে না? টাকা দাও তো এনে দিতে পারি। থাক, যেখানে চড়তে যাচ্ছ যাও। তাতাই দাঁড়িয়ে আছে, গাল চুলকোচ্ছে। তো এমনি কিছু দাও না মা, খুব বেশি নয়, গোটা 50। অদিতি কঠোর চোখে ছেলের দিকে তাকালো। পরশুই 50 টাকা নিয়েছিল তাতাই, আজ আবার চাইছে। কি করছে টাকা নিয়ে? শুধু সিগারেটে তো এত টাকা লাগে না। মায়ের চোখ দেখে 2 হাত তুলে দিয়েছে তাতাই। ওকে, লাগবে না। ভুরুটা সোজা করে নাও, নইলে রূপক কাকুর বাড়িতে আবার বদনাম হবে। তাতাই চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে বসেও তাতাইকে নিয়ে চিন্তা হচ্ছিল অদিতির। ছোট ছেলেটার বিপদের দিকে একটা স্বাভাবিক আকর্ষণ আছে। ক্লাস 4-এ পড়ার সময় সাঁতার শেখার জন্য খুব আবদার জুড়েছিল তাতাই। দুরন্ত ছেলেকে জলে ছাড়তে অদিতি রাজি হয়নি প্রথমে। বলেছিল তুমিও দাদার সঙ্গে ক্রিকেট প্র্যাকটিসে যাবে।
সাঁতারই শিখবে সে। কদিন মার কানের কাছে ঘ্যান ঘ্যান করার পর ওইটুকু ছেলে একদিন একা একাই চলে গেছে লেকে। এমন শেয়ানা, বন্ধুকে দিয়ে খবরটা পাঠিয়েও দিয়েছে বাড়িতে। অদিতি হাঁচড় পাঁচড় করে ছুটে গিয়ে দেখে পাবলিক সুইমিং পুলে হাত পা ছুঁড়ছে তাতাই। জল খাচ্ছে মাঝে মাঝে, তবু মাকে দেখে কি হাসি। হিড় হিড় করে বাড়ি নিয়ে এসে ছেলেকে খুব পিটিয়েছিল অদিতি। পরদিন ভর্তিও করে দিয়েছিল সাঁতার ক্লাবে। একবার তো এই বছর দুয়েক আগে বন্ধুর দাদার মোটরসাইকেল চালাতে গিয়ে হাত পা ফালা ফালা করে এলো। আবার কোনো বিপজ্জনক খেলায় মেতে উঠছে না তো দাদাই? বলে না, কিছুই বলে না। পাপাই তো বহুদিনই চুপচাপ, তাতাইও কেমন যেন এড়িয়ে চলছে। আগে তাও ছেলেদের ইচ্ছে অনিচ্ছেগুলো বুঝতে পারতাম, আর এখন ছেলেরা চেনা না অচেনা এই নিয়ে একটা দ্বন্দ্ব চলে সারাক্ষণ। আচ্ছা, যদি কখনো মানুষ আবিষ্কার করতে থাকে যে তারই শরীরের অংশ একে একে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই বিচ্ছিন্ন অংশদের ধীরে ধীরে হাত পা মুখ গজাচ্ছে, আলাদাভাবে হেঁটে চলে বেড়াচ্ছে তারা, তখন যে ঠিক কি অনুভূতি হয় এসব কাউকে বলা যায় না। বললেই বা শুনছে কে? অন্যমনস্ক মুখে সাজগোজ সারল অদিতি। খুব একটা প্রসাধন সে কোনোদিনই করে না। মুখে একটা হালকা ক্রিম কিংবা ফেস পাউডার, চোখে সামান্য কাজল, ছোট টিপ, আলতো লিপস্টিক, কিছু ছোটখাটো গয়না, এইটুকুই। তার চেহারাটা আগে বেশ ছিপছিপে ছিল, ইদানিং একটু মেদ জমেছে শরীরে। অপারেশনের পর থেকে শরীরটা যেন একটু ভারী হয়ে গেল। তবে তার মুখ থেকে যৌবনের কমনীয়তা পুরোপুরি মুছে যায়নি। এক ঢাল কালো চুলে ফর্সা ভরাট মুখে অদিতি এখনো দীপ্তিময়ী। সুপ্রতিমের বন্ধু মহলে অদিতির রূপের খ্যাতিতে ভাঁটা পড়েনি এখনো। সুপ্রতিম এলো ঠিক 7:30টায়, যেন তাতাইয়ের কথা শুনে। এসেই হাঁকডাক শুরু করে দিল, যেমনটি এই ধরনের পার্টিতে যাওয়ার আগে সে করেই থাকে। কি আমার জন্য ক্রিম কালারের পাঞ্জাবি বের করেছো কেন? আরে এটা নয়, ওই তসরের সেটটা দাও। দেখি দেখি তোমার মুখটা দেখি, টিপটা একটু বড় পড়তে পারতে। আমার ইলেকট্রিক রেজারটা পাপাইয়ের ঘরে আছে বোধহয়। বসে রইলে কেন, দেখো না। তোমার কোনো সেন্স নেই। এই পাঞ্জাবির সঙ্গে আমি এই জ্যাকেট পরবো? এই আর একটু লিপস্টিক লাগাও, মুখটা ম্যাড় করছে। কেমন হয়েছে বোকেটা বললে না তো? নিউ মার্কেট থেকে করিয়ে আনলাম, 230। শালা, আমাকে 300 বলছিল। বেরোনোর সময় মনটা খুঁত খুঁত করছিল অদিতির। সবিতা রান্না করে চলে গেছে, পাপাই ফিরেনি। মিনিট 5-10 আরও দেখে গেলে হতো, কিন্তু সুপ্রতিম যা তাড়া লাগাচ্ছে। কোথাও যাওয়ার থাকলে সুপ্রতিম কখনোই সময় বাড়ি ফেরে না, কিন্তু একবার বাড়ি এলে 1 মিনিটও তর সয় না তার। অগত্যা পাশের ফ্ল্যাটে চাবি রেখে বেরিয়ে পড়তে হলো অদিতিকে। রূপকদের বাড়ি বেশ দূর, বেহালা চৌরাস্তা পেরিয়ে। ট্যাক্সিতে প্রায় মিনিট 20 লাগে। মহাবীর তলায় এ সময়টায় ট্রাফিক জ্যাম থাকে, আর একটু বেশিও লাগতে পারে। রাত্রি গাঢ় হচ্ছে, কাল থেকে ঠান্ডাও পড়েছে বেশ। মাঝে মাঝে হাওয়া দিচ্ছে একটা, কামড় আছে হাওয়াটায়। মাঝ অঘ্রাণে এই হাল, শীত বোধ হয় এবার জাঁকিয়ে আসবে। ট্যাক্সির একটা কাজ খানিকটা উঠিয়ে দিল অদিতি। গলায় আলতো আঁচল জড়ালো। সুপ্রতিম সিটে হেলান দিয়ে বসে গানের কলি ভাজছে গুনগুন। কায়দা করে জ্যাকেট না পরে গরম কিছু একটা পরতে পারতে। আরে ছাড়ো তো, এ কি আবার ঠান্ডা নাকি? ঠান্ডা ছিল গৌহাটিতে, ফেরবার সময় তো গরম হয়েই ফিরবো। অদিতি মুখ ফিরিয়ে নিল। তাতাইটা একটা পাতলা টি শার্ট পরে বেরিয়ে গেল, ঠান্ডা না লাগে। বাচ্চাবেলায় খুব সর্দির ধাত ছিল তাতাইয়ের, গোটা শীতটা ভুগত। সাঁতার কেটে কমেছিল অনেকটা, কিন্তু মাধ্যমিকের পর থেকে আর সাঁতারে যাচ্ছে না তাতাই। ভোগান্তিও শুরু হয়ে গেছে।
সিগারেট কটা করে খায় কে জানে। ট্যাক্সির ভিতরে ধেয়ে আসছে হৈমন্তী হাওয়া। আঁচলটা গায়ে জড়াতে জড়াতে আনমনে অদিতি বলল, কোনোদিন তো সংসারের দিকে দেখলে না, ছোট ছেলেটার দিকে নজর করেছো? ফুলের তোড়া পাশে রেখে সিগারেট ধরিয়েছে সুপ্রতিম। বলল, কেন, তার আবার কি হলো? হবে আবার কি, বড্ড ডোন্ট কেয়ার ভাব এসে গেছে। আরে এই বয়সে ওরকম হয়, জোশ জোশ। নতুন পাকনা গজাচ্ছে তো। সুপ্রতিম টোকা দিয়ে দেশলাই কাঠিটা বাইরে ফেলল। অদিতি একটু ভাবল, ছেলেদের নিয়ে সুপ্রতিমের সঙ্গে সে সচরাচর আলোচনা করে না, এটা তার নিজস্ব এলাকা। তবু আর চুপ থাকতে পারল না। আমার কিন্তু তাতাইয়ের সঙ্গী সাথীদের একটুও পছন্দ নয়। ওর তো চিরকালই সব রকম বন্ধু আছে, ভালো খারাপ। দু চারটে খারাপ বন্ধু থাকা ভালো, তাতে ছেলে বিগড়োয় কম। দেখো না, বড় রোগ আটকাতে শরীরে ছোটখাটো জার্ম ঢোকাতে হয়, নইলে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় না। আরে আমার সব বন্ধুই কি ধোয়া তুলসী পাতা ছিল নাকি? শীতেশ বলে আমার এক হেভি ইন্টিমেট বন্ধু ছিল, সে পরে গ্যাংরেপের কেসে আসামি হয়ে যায়। ওরকম বন্ধু ছিল বলে আমি কি বকে গেছি? তা নয়, তবু আরে অত পুতুপুতু করো না তো। সবার সঙ্গে নাম মিশলে ভালো খারাপ চিনবে কি করে? তাছাড়া সকলের মধ্যেই কিছু না কিছু ভালো গুণ থাকে। এই যে শীতেশ, কি সুন্দর কথা বলতে পারত, কাউকে কিছু বোঝাতে হলে 2 মিনিটে কনভিন্স করে ফেলত। আমি তো ওর কাছে কথা বলার টেকনিক শিখেছি। দেখো, মোদ্দা কথা হলো, যে যার কাছ থেকে যা নেয়। অদিতি অল্প বিমর্ষ হয়ে গেল। সুপ্রতিমের সঙ্গে পাপাই তাতাইকে নিয়ে যদি কখনো আলোচনা করতে যায়ও, সঙ্গে সঙ্গে যেন বিরোধী পক্ষ হয়ে যায় সুপ্রতিম। আমি তো বলিনি ওর সঙ্গী সাথীরা বদ, বলেছি ওদের আমার পছন্দ হয় না। কেমন একটা জানো আপস্টার্ট, মধ্যবিত্ত ঘরের ছেলে বলে মনেই হয় না। কেমন একটা বেনিয়া বেনিয়া ভাব। গাড়ি রয়েছে, মোটর সাইকেল রয়েছে, দামি দামি সব জামা কাপড় পরে। তাহলে তো ভালো খবর, ছেলে বেশ তালেবর হয়েছে, ওস্তাদ ওস্তাদ বন্ধু জোগাড় করেছে। তালেবরই বটে। কি খরচের হাত হয়েছে জানো? পরশু 50 টাকা নিল, আজ আবার টাকা চায়। তাই? কাল তো ছোকরা আমার কাছ থেকে 100 টাকা নিল। কি? তুমি তো আমাকে বলনি? আরে বাবা, বলার কি আছে, চাইলো। ঠিক আছে, আর দেব না। অদিতির মুখ দেখে হুবহু তাতাইয়ের মতো হাত তুলেছে সুপ্রতিম। অদিতি গুম হয়ে গেল। ছেলেদের এই আলগা আদর দেখানোর স্বভাবটা আগা গোড়াই আছে সুপ্রতিমের। 2 ভাই এক খাটে শোবে না, শুলেই মারামারি। 2 ছেলের জন্য আলাদা আলাদা খাট এসে গেল। তাতাই দাদার পুরনো জামা প্যান্ট পরবে না, পুরনো বই ছোবে না, অতএব সেগুলো ফেলে দাও। একই জিনিস ডাবল ডাবল কিনে আনো। টেবিল, চেয়ার, আলমারি, বুকশেলফ। দাদার যা আছে ভাইয়েরও অবিকল তাই চাই। একবার অদিতি বাবাইয়ের জন্য একটা বড় ওয়াটার বটল এনেছিল, তাতাইয়ের জন্য একটু ছোট। সারাদিন পা ছড়িয়ে বসে কেঁদেছিল তাতাই। অদিতি বলেছিল, যত খুশি কাঁদ, ওই ওয়াটার বটলই তোকে ব্যবহার করতে হবে। সুপ্রতিম 2 দিনের মধ্যে পাপাইয়ের মতো একটা জলের বোতল এনে দিল তাতাইকে। কি খারাপ অভ্যেস! পাপাই অবশ্য মুখে তেমন আবদারি ছিল না কোনোদিনই, তবু তাকেও কম দিয়েছে সুপ্রতিম। পুজোর বাজারে বেরিয়ে সব থেকে দামি পোশাকটির দিকে জুলজুল চোখে তাকিয়ে থাকতো পাপাই। নামিয়ে হাত বোলাতো, সরাসরি চাইতো না। সুপ্রতিম কিন্তু কিনে ফেলেছে সঙ্গে সঙ্গে। 500, 700 কুছ পরোয়া নেই। অত দামি জিনিস কিনে দিতে গা কিচকিচ করতো অদিতির। মনে হতো 2 দিন বাদেই তো ছোট হয়ে যাবে, এত অপচয়। সুপ্রতিম নিরুত্তাপ, পরে শোনাতো, ফর হুম আই এম আর্নিং। ছেলেদের ভালোভাবে মানুষ করার জন্যই তো, নাকি? কি বলবে অদিতি? সে তো শুধু কাজের লোক। হ্যাঁ, গাল ভরা অনেক নাম আছে বটে, স্ত্রী, মা। ট্যাক্সি অনেকটা পথ চলে গেছে। নিউ আলিপুর পেরিয়ে তারাতলার মোড় খুলল। রাস্তাঘাটে পথচারী কমে এসেছে, হয়তো চোখে তো ঠান্ডাটার জন্যই। গাড়ি ঘোড়ার ভিড় আছে, তবে তাও যেন আজ তেমন বেশি নয়। সুপ্রতিম
কাঁধ ছুঁল অদিতির। কেন এরকম মুড অফ করছো? একটা আনন্দের পরিবেশে যাচ্ছি। আরে বাবা, তুমি হলে আমার সংসারের স্টিয়ারিং। আমরা সবাই তোমার কন্ট্রোলে থাকি। তোমার যা পছন্দ হবে না স্ট্রেট কাট বলে দাও, দেখো তোমার কথা কেউ শোনে কিনা। অদিতি কিচ্ছু বলল না, বড় করে নিঃশ্বাস নিল একটা। বাতাসটা অনেকক্ষণ জমিয়ে রাখল বুকে, ছাড়ল। হাসি ফোটানোর চেষ্টা করল মুখে, ফুটল কি? রূপকদের বাড়িটা দোতলা, নতুন, খুব বড় না, ছোটই, কিন্তু একদম রাস্তার উপরেই। রূপক দোতলায় ছিল। সুপ্রতিমদের ট্যাক্সির আওয়াজ পেয়ে তরতরিয়ে নেমে এসেছে নিচে। কিরে, তোরা এত দেরি করলি? আর বলিস না। সুপ্রতিম ট্যারচা চোখে বেমালুম দেখিয়ে দিল অদিতিকে। পালিশ চুনকামে এত টাইম লাগালো, এই শাড়ি চলবে না, ওই শাড়ি চলবে না। অদিতির কটমট করে কিছু বলতে চাচ্ছিল, তার আগে সুপ্রতিম রূপকের হাত ধরে ঝাঁকাচ্ছে। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। শালা, একসঙ্গে 25টা বছর পার করে দিলি মাইরিয়া। অদিতির বাড়িয়ে দেওয়া ফুলের তোড়া গদার মতো হাতে ঝুলিয়ে নিল রূপক। গর্বিত মুখে বলল, অফকোর্স, আশা করছি আরো 25 বছর কাটাতে পারবো। দ্যাটস দ্য স্পিরিট। বলছি, মালটাল কি আছে রে? যা চাস, হুইস্কি, রাম, জিন, ভদকা, ব্র্যান্ডি, শ্যাম্পেনও একটা ছিল ফ্রেঞ্চ। তোরা এত দেরি করলি শেষ হয়ে গেল। কুছ পরোয়া নেই। কে কে এসেছে? আরে সবাই, সৌমেন, তথাগত, অনিরুদ্ধ। শুধু দীপকটা আসতে পারলো না, ওর এমন একটা বৃষ্টি ফেচাং চলছে। বলতে বলতে আজকের দিনের জন্য ধুতি পাঞ্জাবি পরে নিপাট বাঙালির সেজে থাকা রূপক ঘুরল অদিতির দিকে। এই, তুমি ভেতরে যাও না, সীমারা সবাই তোমার জন্য ওয়েট করছে। পার্টি বহুক্ষণ শুরু হয়েছে, বিয়ের রজত জয়ন্তী বলে কথা। উৎসবটা বেশ খটাকরি করছে রূপকদা। বন্ধু বান্ধব ছাড়াও রূপকের আত্মীয় স্বজনও রয়েছে কিছু। শালা, শালি, ভাই, ভাইয়ের বউ, বোন, ভগ্নিপতি, এলাহি ব্যাপার করেছে তো। দোতলার ছোট হলঘরটা ফুল আর রাংতায় মোড়া। ঘরে হালকা সবচেটে আলো, দুটো পেল্লাই অ্যাম্প্লিফায়ারে দ্রুতলয়ে ইংরেজি বাজনা বাজছে। হলঘরের একদিকে কাঁচঘেরা ব্যালকনি, সেটা আবার আজকের পানশালা। রূপকদা দুই মেয়েও দৌড়ে দৌড়ে পানীয় গ্লাস ধরিয়ে দিচ্ছে সকলের হাতে। পান চলছে, নাচ চলছে তালে বেতালে। শাড়ি, সালোয়ার, জিন্স, ধুতি, কুর্তা পাজামা সবই আর যেন নাচ পোশাক। অদিতি হলঘরে বসেছিল সুপ্রতিমের বন্ধুর বউদের সঙ্গে। কস্তুরী, সুদীপা, গোপা, প্রণতি। সীমা ভারী শরীর নিয়ে প্রজাপতির মতো উড়ে আসছে মাঝে মাঝে, আবার উধাও হয়ে যাচ্ছে অন্য নিমন্ত্রিতদের ভিড়ে। সে আজ সেজেছেও খুব দারুণ জমকালো সাদা বেনারসি, মাথায় ফুলের মালা, গা ভর্তি গয়না। তবু যেন সীমার চোখে কিসের একটা ক্লান্তি দেখতে পাচ্ছিল অদিতি। আজকে ধকলের ক্লান্তি না বয়সের? এসব পার্টিতে কারো কোনো আলাদা কথা থাকে না, এক ধরনের কথাই গোল হয়ে ঘুরতে থাকে। তার থেকেই ফুলকি ছিটে হঠাৎ হঠাৎ হাসির ফোয়ারা ওঠে। কখনো বা তার নেহাতি কথার পিঠে কথা বলা হয়ে যায়। সোমেনের বউ কস্তুরী আর তথাগতর বউ সুদীপা দুজনেই ভালো চাকরি করে। এইসব আসরে আবার চাকুরি বউদের কথা একটু বেশি মনোযোগ দিয়ে শোনে অন্য বউরা। প্রায় একই কথা বলে তারা। সেই শাড়ি, গয়না, সিনেমা, পরচর্চা, সেই স্বামী, ছেলে মেয়ে, সংসার, কাজের লোক, শাশুড়ি, যা। তবুও শোনো, হয়তো কোনো হীনমন্যতা থেকেই ওদের খোলা জানলা ভেবে ভ্রম হয়। প্রায় সকলেরই হাতে গ্লাস ঘরে, সাধ্যমতো নাচেও কেউ কেউ। এটাই তো রেওয়াজ। অদিতিও ওইসবই করছিল, শুধু পানটাই খুব সীমিত তার, কোনো ছুতমার্গের জন্য নয়। অ্যালকোহল পেটে গেলেই মাথা ধরা আর অম্বলের রোগটা তার চাগিয়ে ওঠে। এই ধরনের জমায়েত মন্দ লাগে না তার, কিন্তু কিছুতেই যেন তেমন উচ্ছল হতে পারে না। সোনা দেখাতেই তার সুখ বেশি, ডুবে যাওয়াতে নয়। স্বভাব। সুপ্রতিম কিন্তু পার্টিতে এলে টকবকে ঘোরা, একদমে গ্লাস নিঃশেষ করে দেরিতে আসা পুষিয়ে নেয়। 3-4 পেগ গিলেই সে প্রস্ফুটিত হতে শুরু করে, উচ্চৈশ্বরে বকে, প্রবল বিক্রমে হাত পা ছুঁড়ে নাচে।
হাসিতে ফেটে পড়ে অকারণে। কোনো কোনো দিন গানও শুরু করে। তার কণ্ঠটি যেমন বিশুদ্ধ বেসুরো, গানের কলিও তেমনই ভুলভাল। পার্টিতে সবই গা সমান। অনেকেই সুপ্রতিমকে তাতিয়ে দিয়ে মজা লোটে খুব। অদিতি আজ অতদূর গড়াতে দিল না। ঠেলে ঠেলে 11টার আগেই তুলে ফেলল সুপ্রতিমকে। ট্যাক্সি পাওয়া যাবে না এই অজুহাতে। ফিরছে অদিতি ট্যাক্সিতে। সুপ্রতিম সিটে মাথা দিয়ে গড়িয়ে আছে। হঠাৎ বলল, আজকের পার্টিটা তেমন জমলো না। কেন? বেশ তো শুরু করেছিলে। জন জনি জনার্দন, রম্পম পম পম রম্পম পম পম। ড্রিঙ্ক করলেই ওরকম কেন হয়ে যাও গো? তুমি তো জানোই সুপ্রতিম মজুমদারকে মদ কখনো মাতাল করতে পারে না। ওটা তো একটু ধুমকির ভান, একটু একটু রিলিজ করা। বন্ধু বান্ধবদের পার্টিতেও যদি নিজেকে খুলতে না পারি, কোথায় খুলবো বলো তো? বয়স হচ্ছে, এটা তো খেয়াল রাখবে। বয়স? বয়স তো একটা মেন্টাল ফিক্সেশন। বয়স টয়স বলে কিচ্ছু নেই, নাথিং। চঞ্চল বাতাস উঠছে একটা। অদিতির কাজটা এবার সুপ্রতিমই তুলে দিল। 3-4টে কাঠি নষ্ট করে সিগারেট ধরালো। বয়স যদি ফ্যাক্টরি হবে, তবে দীপকের ইনসিডেন্টটা হয় অ্যাট দিস এজ দে আর রানিং ফর সেপারেশন। শর্মিলা নাকি একটা 30 বছরের ছেলের প্রেমে পড়েছে। আমি তো আবার উল্টো শুনলাম, দীপক দাই নাকি একটা বুড়ির সঙ্গে লটঘট চালাচ্ছে। সুপ্রতিম একটু চুপ করে রইল। তারপর হাহা করে হেসে উঠে বলল, হতেও পারে। লেট দেম গো টু হেল। কাম টু দ্য পয়েন্ট। আমরাও কিন্তু 25-এর দিকে এগোচ্ছি, মনে আছে? 25 নয় স্যার, সামনের জুলাইতে 24 হবে। কথা কেটো না, কথা কেটো না। এই জুলাই না সই, সামনের জুলাইতে তো হবেই। রূপক কি করেছে? আমি এর থেকেও অনেক অনেক গর্জাস ফাংশন করব। মালা বদল টদল তো হবেই। ভাবছি একটা নহবতখানা বসিয়ে দেব। সকাল থেকে প্যাঁ প্যাঁ করে সানাই বাজবে। তোমার কি লজ্জা শরম নেই? অত বড় বড় ছেলে। আরে ওরাই তো হোস্ট হবে, প্রধান নিমন্ত্রণ কর্তা। বাপের বিয়ে কাকে বলে দেখুক, দেখুক ছেলেরা। নিজের বিয়েটা তো আমার কন্ট্রোলে ছিল না। এই সেরিমনিটা পুরো আমার গ্রিপেই থাকবে। সব ব্যাপার নিয়ে ফাজলামি করাটা তোমার আর গেল না। এই ফাজলামি না, আমি সিরিয়াস। সুপ্রতিম আচমকা ঘুরে বসল। চোখ ছোট করে দেখছে অদিতিকে। ঘাড় নেড়ে বলল, আচ্ছা, এই যে 25 বছর আমরা একসঙ্গে কাটিয়ে দিলাম, এটা কি কম কথা বলো? হ্যাঁ, বিয়ে চাইলে অনেকবার হতে পারে, কিন্তু বিয়ের 25 বছর জীবনের একটা মাইলস্টোন। এই 25 বছরে কনজুগাল লাইফে কি কি অ্যাচিভ করেছি তার একটা ডেমনস্ট্রেশন করব না? অদিতি আর হাসল না। অ্যাচিভ শব্দটা হঠাৎ ঘণ্টাধ্বনির মতো বেজে উঠেছে বুকে। এই 25 বছরে অদিতি কি অর্জন করেছে? স্বামী, পুত্র, সংসার, স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা, নাকি একটু একটু করে একা হয়ে যাওয়া? এক ভাঙা ভাঙা নিঃসঙ্গতা কি? অলোকেশ বাস থেকে পিছলে পড়ে পা ভেঙেছে। প্লাস্টার করে শুয়ে আছে বিছানায়। ভাইজির ফোন পেয়ে দুপুরবেলা আমহার স্ট্রিটের বাড়িতে গেল অদিতি দাদাকে দেখতে। বাপের বাড়িতে আজকাল আর তেমন আশাই হয় না। মা যতদিন ছিল এ বাড়ির সঙ্গে গেরোটা অনেক মোটা ছিল। রোজ না হলেও সপ্তাহে 1-8 তো আসতামই। 4 বছর আগে মা চলে গেল। তারপর গ্রন্থি ক্রমশ আলগা হতে হতে এখন যেন আর গেরোটাই নেই। বিজয়া, ভাইফোঁটা, ছোটখাটো পারিবারিক অনুষ্ঠান, এরাই এখন সম্পর্কে সুতো। দাদা বৌদিও আর সেভাবে আসা যাওয়া করে কই। একমাত্র দাদার মেয়েটাই যা যোগসূত্র। তুলতুলি যাদবপুরে এমএ পড়ছে।
এখনো সে মাঝে মাঝে চলে আসে পিসির কাছে। অদিতি একটা মোড়া টেনে দাদার সামনে বসল। কিরে দাদা, পড়লি কি করে? অলোকেশ মন মরা হয়ে শুয়েছিল। বোনকে দেখে মুখটা উজ্জ্বল হয়েছে। আর বলিস না, ভাবলাম লাফ দিয়ে পাদানিটা পেয়ে যাব, কিন্তু পাটা কিছুতেই উঠল না। হাত দিয়ে দাদার ডান হাঁটুর প্লাস্টারটা নিরীক্ষণ করলো অদিতি। একদম ভেঙে গেছে না মচকেছে? না, ডিসলোকেশন। সেট হয়ে যাবে, শুধু 1.5 মাস শুয়ে থাকতে হবে, এই যা। তোর ডান হাঁটুটাও কমজোরি হয়ে গেল রে দাদা। বাঁ পায়ের কথাটা তোর মনে আছে? নেই আবার? পিনকাদার ন্যাড়াদার কাঁধে ভর দিয়ে কোকাতে কোকাতে মাঠ থেকে ফিরলি তুই। ফিরেই সে কি কান্না! এ সিজনটা আমার আর খেলা হবে না। সারা রাত মা জেগে রইল, চুন হলুদ বাটা গরম করে লাগাচ্ছে বারবার, আর ওদিকে বাবা গজগজ করছে, কেনই খেলতে যাওয়া, কেনই খেলতে যাওয়া। হ্যাঁ, মনে থাকবে না আবার আমি যখন হাসপাতাল থেকে প্লাস্টার করে ফিরলাম, তুই তো দরজায় দাঁড়িয়ে খুব হাততালি দিয়েছিলি আর বলেছিলি, খোঁড়া ল্যাং ল্যাং ল্যাং, কার বাড়িতে হাঁড়ি খেয়েছিস, কে ভেঙেছে ঠ্যাং। হ্যাঁ, অলোকেশের কথা বলার ভঙ্গিতে ঘর শুদ্ধ লোক হাসছে। অদিতির বৌদি, ভাইপো, ভাইজি সবাই। অদিতিও হাসছিল। তবু মনের মধ্যে কোথায় যেন এক চাপা বিষণ্ণতা উঁকি ঝুঁকি মারছিল মাঝে মাঝে। এ বাড়িতে এলেই এমনটা যেন ইদানিং হয়। প্রাচীন বাড়িটার এখন আর কোনো ছিঁড়ি ছাদ নেই, মোটা মোটা দেওয়াল, স্যাঁতস্যাঁতে নোনা ধরা। তবু যেন এই অনির্জল বাড়িটাতে পা রাখলেই বহুকাল আগে হারিয়ে যাওয়া কৈশোর কোমর জড়িয়ে ধরে আজকাল, আঁচল ধরে টানতে থাকে সামান্যতম অছিলায়, কারণে অকারণে। আচ্ছা, কেন এমন হয়? বয়স, নাকি মার না থাকা, নাকি আমি বিয়ের পর থেকে আষ্টে পৃষ্ঠে নিজের সংসারে জড়িয়ে গিয়েছিলাম বলে পিছন ফিরে আর তাকানো হয়নি বহুকাল? অথবা দাদার সঙ্গে সম্পর্কটা চির খেয়ে যাওয়া, কে জানে। বড় তুচ্ছ কারণে দাদার সঙ্গে সম্পর্কটা ঢিলে হয়ে গেল অদিতির। মা মারা যাওয়ার পর অদিতিকে দিয়ে গোটা কত কাগজে সই করিয়ে নিয়েছিল দাদা। কোন কাগজ, কিসের কাগজ অদিতি পড়েই দেখেনি। দাদা বলল সই করতে, এই না যথেষ্ট? পরে জানল তার দাবি নেই এই মর্মে সেই সব কাগজে সই করিয়ে নিয়েছে দাদা। অদিতি নাকি স্বেচ্ছায় আমহার স্ট্রিটের বাড়ির অধিকার ছেড়ে দিল দাদাকে। শুনে সুপ্রতিমের সে কি বকুনি। তুমি বাড়ির ভাগ নাও না নাও, তোমাকে একবার অফার করবে না দাদা? নিদেন পক্ষে কোন কাগজে সই করাচ্ছে সেটাও বোনকে বলে দেবে না? আর তোমারও বলিহারি, লেখাপড়া শিখেছ, দুমদাম না দেখে সই মেরে দিলে। অদিতির মনেও খোঁচা মেরেছিল কথাটা। দাদা সরকারি অফিসের সামান্য চাকুরে লোয়ার ডিভিশন ক্লার্ক হয়ে ঢুকেছিল, এখন বড়বাবু। অদিতির মতো তেমন সচ্ছল অবস্থা তার নয়, ছেলের এখনো চাকরিও হয়নি, মেয়ের বিয়ে দিতে হবে। এমন দাদার কাছ থেকে কি বাড়ির ভাগ চাইতো অদিতি? কখনোই না। কিন্তু অমন চুপি চুপি সই করিয়ে নিয়ে গেল কেন? পরে আরেকটা কাগজ সই করাতে এলো দাদা, মার ফিক্সড ডিপোজিট সংক্রান্ত। অদিতি সেদিন ছেড়ে কথা বলেনি, সোজা বলে দিল, আমাকে কি এটারও ভাগ ছেড়ে দিতে হবে? ক্ষণকালের জন্যে দাদা বিমূঢ় আমতা আমতা করে বলল, সামান্য তো কটা টাকা, মাত্র 10,000। তুই এরও ভাগ নিবি খুকু? 10,000 টাকাটা কোনো কথা নয় রে দাদা। আমি যদি বোন না হয় তোর ভাই হতাম, তাহলে কি তুই এইভাবে আমাকে কিছু না জানিয়ে ঝপঝপ করে সব কাগজে সই করিয়ে নিতে পারতিস? দাদার মুখ ফ্যাকাশে। অত কথার কি আছে, এ টাকার ভাগ আমি তোকেই দিয়ে যাব। বৌদি তখন দাদার পাশেই বসে ফস করে বৌদি বলে উঠল, তুমি সম্পত্তির ভাগ চাও, সেটা আগে বলে দিলেই পারতে। আমাদের ধারণা ছিল তোমার এত আছে, তুমি হয়তো নেবে না। অদিতি সেদিন কিছুতেই দাদা বৌদিকে বোঝাতে পারিনি ভাগ নেওয়াটা বড় কথা নয়, অদিতির যে একটা অধিকার আছে সেটাকে অবজ্ঞা করাটা অন্যায়, বোনকে অসম্মান করা।
টাকাটাও অদিতি নেয়নি, কিন্তু ওই কথাটুকুই মনে লেগে গেল দাদা বৌদির। মার বাৎসরিকের আগে পর্যন্ত আমাদের বাড়ির ছায়া মারালো না দাদা আর বৌদি। যেন হারিয়ে ফেললাম দাদাকে। তারপর যা হয়, সময়ের ঢেউ কালে কালে খুব থিতিয়ে এলো বটে, তবে সম্পর্ক আর নিখুঁতভাবে জোড়া লাগলো না। কোথায় যেন সরু একটা ফাঁক রয়েই গেল। আচ্ছা, মা বাবা না থাকলেই কি ভাই বোনের সম্পর্কে অদৃশ্য খুন পোকারা এসে বাসা বাঁধে? ছোটবেলার সমস্ত টান, ভালোবাসা, খুনসুটি, মন কেমন করাগুলো নিরর্থক হয়ে যায়? নাকি কিছু থেকেই যায় ছেঁড়া ছেঁড়া স্মৃতি হয়ে, যেমনটি আজ বলছে দাদা? 53 বছরের দাদা আর 45 বছরের বোন শৈশব ছেঁচে মণিমুক্ত কুড়োচ্ছে। চা মিষ্টি হাতে দাঁড়িয়ে আছে বৌদি। তুলতুলি রুন্টু টিকা টিপ্পনি কাটছে বাবা পিসিকে নিয়ে। এক অসহ্য সুখের পারিবারিক দৃশ্য। এর মধ্যেও কাঁটা থাকে। শীত শহরের দখল নিয়ে নিয়েছে। শেষ দুপুরে ঠান্ডা বেশ কড়া। আমার স্ট্রিটের এই বাড়িটা পিছনের প্লটের বাড়ি, প্রায় বদ্ধ, আলো বাতাসহীন। দেয়াল থেকেও যেন হিমকণা বিচ্ছুরিত হয় এখানে। অদিতি শালটা ভালো করে জড়িয়ে নিল। হুশ হুশ চুমুক দিচ্ছে চায়। বৌদিকে বলল, বৌদি, তুলতুলির আর কোনো সম্বন্ধ এলো? এসেছিল। ছেলে ইন্স্যুরেন্সে চাকরি করে, জুনিয়র অফিসার। তোমার ভাইঝির পছন্দ হলো না। কেন? দেখতে ভালো নয় বুঝি? জানি না বাপু, তোমার ভাইঝিকে জিজ্ঞেস করো। মেয়ে মানুষের অত না কুচু হলে চলে? সে ভীষণ বেটে গো পিসি, গায়ের রংটাও জানা পিচ রাস্তা। তুমি এমন কি অপসরী? সম্বন্ধটা অনেক দূর এগিয়েছিল গো। তোমার ভাইজিকে ওদের খুব পছন্দ ছিল। হলেই হলো, আমার কোনো মতামত নেই। আমি তো বলেই দিয়েছি আমার জন্য ছেলে দেখতে হবে না। আগে একটা চাকরি বাকরি পাই, তারপর দেখা যাবে। আসল কথা বলো, বাবা মার পছন্দে মন উঠবে না, নিজে পছন্দ করে বিয়ে করবে। সেটাই তো ভালো দাদা, তোমাদের পরে আর দুষতে পারবে না। অদিতি হেসে ভুরু নাচালো। তুলতুলিকে বলল, হ্যাঁ রে, ঠিক করা আছে নাকি? দাদার ছেলেটা এমনিতে শান্তশিষ্ট। রুন্টু অনেকক্ষণ চুপচাপ শুনছিল। এবার আর ফুটনা কেটে পারল না। ওদের যাদবপুর তো বৃন্দাবন, না ঠিক থাকাটাই আশ্চর্য। বৃন্দাবন না নবদ্বীপ রে? তাতাই তো বলে ওখানে নাকি চোখে চোখ মিললেই কণ্ঠী বদল হয়ে যায়। সত্যি? তুলতুলির গোলকাল মিষ্টি মিষ্টি মুখে রাগের ছল। বলেছে কথা? আমি যাই, নেক্সট দিন গিয়ে ওর কান মুলে দেব। অলোকেশও মিটিমিটি হাসছে। এ ধরনের আলোচনাতে একটু অস্বস্তিও বোধ করছে যেন। পা সামলে বিছানায় উঠে বসল। এই খুকু, পাপাইয়ের পার্ট টুর প্রিপারেশন কেমন চলছে রে? বলছে তো হচ্ছে মোটামুটি। পাপায়ের ওই রকমই কথা, রেজাল্ট বেরোলে দেখা যাবে ফাটিয়ে দিয়েছে। বিএসসি পাশ করে কি করবে কিছু ঠিক করেছে? এমএসসি পড়বে, রিসার্চে জয়েন করবে। ওর তো লেখাপড়ার লাইনে ইন্টারেস্ট, মনে হয় প্রফেসরির দিকে যাবে। ওকে সিভিল সার্ভিসে বসা না। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কোনো আইএএস আইপিএস তো নেই। ভাগ্নেকে দেখে আমরাও একটু বুক ফোলাই। অদিতির মনেও সেই রকমই একটা সূক্ষ্ম বাসনা ছিল যে ছেলে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে, বিশাল কোয়ার্টার পাবে। অদিতি গিয়ে অবসরে থেকে আসবে সেখানে, ছেলের জিপে চড়ে বেড়াবে এদিক সেদিক। দেখা যাক কি হয়। পাপাইটা বড় লাজুক, ও কড়া অ্যাডমিনিস্ট্রেটর হতে পারবে না। এ ব্যাপারে তাতাই একদম ফিট। শিবানী হঠাৎ দীর্ঘশ্বাস ফেলল। তোমার কপালটা খুব ভালো, দুটো ছেলের দুটোই রত্ন। রন্টুটার যে কি হবে? রুন্টু পলকে গম্ভীর। তুলতুলি ধমকালো মাকে। আহ মা, থামো তো, দাদা কি রোজগার করে না? অদিতি আর চোখে দাদাকে দেখছিল। পরিবেশটা কেমন কেটে কেটে যাচ্ছে। এককালে পাউরুটি আলুর দম খেয়ে ফুটবল মাঠে খেপ খেলে বেড়ানো হাট্টা কাট্টা দাদা এখন কেমন বসে আছে জবুথবু, নিষ্পলক, আনমনা। কপালে বুঝি ভাঁজও এসে গেছে এলোমেলো। হয়তো
রুন্টুর ভাবনাতে। খুব আশা ছিল অদিতির, দাদা হয়তো রুন্টুর চাকরির জন্য বলবে সুপ্রতিমকে। বিকম করে 4 বছর বসে আছে রুন্টু। ঠিক বসে নেই, প্রচুর টিউশনি করে নিচু ক্লাসের। একটা ছোটখাটো কম্পিউটার কোর্সও করেছিল। রেজাল্টও খুব ভালো নয়, তবে দাদা একবার মুখ ফুটে সুপ্রতিমকে বললে একটা হিললে হয়তো হয়ে যেত। প্রায় সেলস লাইনে নতুন নতুন ছেলে নেয় সুপ্রতিমরা। চারিদিকে নিজেরও বহু জানাশুনো সুপ্রতিমের, এজেন্ট, ডিস্ট্রিবিউটর, এই পার্টি ওই পার্টি। সুপ্রতিম তেমন গড়িমসি করলে অদিতিও চাপ দিতে পারত তখন। দাদা বলে না কাউকে, বলবেও না। বোনের উপর অভিমান, না বোনের কাছে আর ছোট করে দেখাতে চায় না নিজেকে, নাকি আশা করে যে আমি সুপ্রতিমকে যেচে। রুন্টুটাও পিসির বাড়ি যাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। হীনমন্যতা। এ কথা সে কথার পর উঠল অদিতি। বেরোনোর আগে জোর জোর নিঃশ্বাস টানল কয়েকবার। কেমন একটা ভ্যাপসাটে গন্ধ, কোনো মতে সুঘ্রাণ বলা যায় না, তবু শুকলো প্রাণ ভরে। কি যেন মিশে আছে বাতাসটায়। হলুদ শৈশব, গোলাপি কৈশোর, নীলচে যৌবন, কি যেন। অধিকার চলে যাওয়ার পর থেকেই কি গন্ধটা বেশি করে নাকে এসে লাগে অদিতির। রাস্তায় নেমে অদিতি বাসে উঠল না। শেষ বিকেলের শীত মাখানো নরম রোদ মাড়িয়ে হেঁটে এলো শিয়ালদায়। ট্রেনে ফিরবে। স্টেশনে ঢোকার আগে বাড়ির জন্য কিছু ফল কিনল অদিতি। সুপ্রতিমের জন্য আঙুর, পাপাইয়ের জন্য কমলা লেবু, তাতাইয়ের জন্য নেশপাতি। অফিস ফেরত যাত্রীদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যখন ঢাকুরিয়া স্টেশনে নামল, তখন অন্ধকার গা বিছিয়েছে চতুর্দিকে। বাড়ি ফিরেই অদিতি চমকে গেল। আবার হেমেন মামা এসেছে। সোফায় বসে দিব্যি গল্প করছে পাপাইয়ের সঙ্গে। পরনে সেই একই পোশাক, শুধু সুতির চাদরটা পাল্টে একটা সাদা শাল এসেছে গায়ে। অদিতি কথা বলার আগেই হেমেন গৃহকর্তার ভঙ্গিতে দুহাত ছড়িয়েছেন দুদিকে। সুস্বাগতম। দুপুর থেকে বুড়বুড়ি কেটে চলা চোরা বিষাদের বুদবুদ নিমেষে উধাও। অকৃত্রিম খুশিতে হাসল অদিতি। আপনি কতক্ষণ? ঘড়ির হিসেবে বলবো না সময়ের হিসেবে? সেটা কিরকম? খুবই সরল। ঘড়ি ধরে বললে আমি ঠিক 50 মিনিট হলো এসেছি, আর সময়ের হিসেব করলে এই মাত্র। তোমার ছেলের সঙ্গে গল্প করতে করতে কি করে যে সময়টা চলে গেল। কি রে, দাদুকে চাটা কিছু খাইয়েছিস? আহা, শুধু চা নয়, আরো অনেক কিছু খাইয়েছে। পেস্ট্রি, পোটাটো চিপস। বাবা, তোমার ছেলে আমার আপ্যায়নে কোনো ত্রুটি রাখেনি, বুঝলে? সবিতা রান্না করতে এসে গেছে। ডাইনিং টেবিলের বড় কাচের পাত্রে ফলগুলো রেখে সোফায় বসলো অদিতি। ছেলেকে জিজ্ঞাসা করলো, তাতাই ফেরেনি? পাপাই উঠে পড়েছে। না তো। তুমি এবার কথা বলো মা, আমাকে একটু সৌনকদের বাড়ি যেতে হবে। সে কি, এত তাড়াতাড়ি উঠে পড়লে চলে? হ্যাঁ, তোমার সঙ্গে আলোচনাটা তো শেষ হলো না। বিজ্ঞানের সঙ্গে সাহিত্যের কোথায় বিরোধ, সে ব্যাপারে তো একটা ফয়সালা হওয়া দরকার নাকি? সে হবে একদিন, আজ আসি। ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটিয়ে ঘরে ঢুকে গেল পাপাই। পুলওভার চড়িয়ে বেরিয়েও গেল মুহূর্তে। অদিতি দরজা বন্ধ করে এসে তরল অভিযোগের সুরে বলল, বলেছিলেন শিগগিরই আসবেন, একদিনে আপনার সময় হলো বুঝি? 1 মাস পর। আমি কি আর বসে আছি রে ভাই? বলতে বলতে পাশে পড়ে থাকা প্লাস্টিকের থলি থেকে একটা চটি মতন বই বার করে এগিয়ে দিলেন হেমেন মামা। এই যে
দেখো, আমার এই পত্রিকাটা দেখো, লেটেস্ট ইস্যু। এর পেছনে কদিন যা খাটুনি গেল। অদিতি ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল কাগজটাকে। 90-100 পাতার বই, কবিতা, গল্প, প্রবন্ধ সবই আছে। বেশ কয়েকজন কবির নাম তো রীতিমতো পরিচিত। ছাপা কাগজ, বাঁধাই সবই ঝকঝকে, পরিপাটি। তুলট কাগজের মলাট, মলাটে কোনো ছবি নেই, শুধু কাগজটার নাম পাতা জুড়ে ছড়িয়ে আছে ঢেউয়ের মতো। বহতা। সম্পাদকের নামও গাঢ় নীল রঙে চঞ্চল, হেমেন্দ্র নারায়ণ মল্লিক। আপনি আপনি এই কাগজটার কথাই বলছিলেন? হেমেন কেমন ভাবে যেন তাকালেন অদিতির দিকে। কাগজ নয়, পত্রিকা বলো। হ্যাঁ হ্যাঁ, পত্রিকা। আপনি একাই পত্রিকাটা বার করছেন? জীবনেই ধোঁকা পেলাম না, পত্রিকায় ধোঁকা পাবো কোত্থেকে? হ্যাঁ, তবে হ্যাঁ, ওই আলিপুর দুয়ারে আমার দুজন সহযোগী ছিল, দুই ছোকরা, আমারই ছাত্র। আগের দিন অত শত গা করেনি অদিতি, আজ একটু নড়ে চড়ে বসল। এ তো অনেক খরচের ব্যাপার হেমেন মামা, আপনি একা একা। আরে বাবা, রিটায়ারমেন্টের পর কিছু টাকা তো পেয়েছি, সে টাকা কি আমি যক্ষের মতো বসে বসে আগলাবো? ওই পুরনো বন্ধু বান্ধব কিছু আছে, তারা কয়েকটা বিজ্ঞাপনের ব্যবস্থা করে দিল। গভর্নমেন্টের বিজ্ঞাপনও আসতে শুরু করেছে। এবার রেজিস্ট্রেশন নাম্বারটা এসে গেলে কোনো প্রবলেম থাকবে না, বুঝেছো? অদিতির ঠিক মাথায় ঢুকছিল না কথাগুলো। ভালোই করেছেন, মানুষকে তো একটা কিছু নিয়ে থাকতে হবে। একটু চা দিতে বলি? চা? বলো। ঠান্ডার দিনে চাটা ভালোই লাগে, তবে আলিপুর দুয়ারের তুলনায় এখানকার শীত কিছুই নয়। সে হচ্ছে যাকে বলে বাঘ কাঁপানো ঠান্ডা। এক কাপ চা দিয়ে যা তো। অদিতি চেঁচিয়ে চা করতে বলল সবিতাকে। হেমেন মামা আলিপুর দুয়ারের শীতের গল্প শোনাচ্ছে। কবে নাকি একটা বাঘ ডুয়ার্সের জঙ্গল থেকে বেরিয়ে পড়েছিল, সোজা ঢুকে গিয়েছিল কার কাঠের বাড়িতে। বাড়িওয়ালার গা থেকে নাকি কম্বল খুলে নিয়েছিল বাঘটা। বলার ভঙ্গিতে এত রস যে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল অদিতির। আগের দিন মানুষটা যেন সামান্য সংকুচিত ছিল, আজ কত স্বচ্ছন্দ, খোলামেলা। হেমেন মামা অনেক বদলে গেছে। আমাদের আমহা স্ট্রিটের বাড়িতে যখন আসতো তখন কত গম্ভীর ধরনের ছিল। ঠিক যেন গম্ভীরও নয়, মিতবাক, শান্ত এক সৌম্য পুরুষ। হাসতো, কিন্তু মাপা হাসি। হঠাৎ কথা থামিয়ে হেমেন বললেন, কই, যে জন্য এসেছি সেটা দাও। কি বলুন তো? আরে ওই গল্পটা নিয়ে এসো, পড়ে দেখি। অদিতি আকাশ থেকে পড়ল। গল্প? আমি? হ্যাঁ, কেন? আগের দিন তোমাকে আমি বলে গেলাম না একটা গল্প লিখে রাখতে আমার পত্রিকার জন্য? বলেছিলেন, তবে লেখাজোখা আর আমাকে দিয়ে হবে না, কবেই ওসব ছেড়ে দিয়েছি। আগের দিনও তুমি এই একই কথাই বলেছিলে। আমি তোমাকে বলেছিলাম চেষ্টা করো, নিশ্চয়ই পারবে। তুমি কি চেষ্টা করে দেখেছো? না, তা করিনি। কেন? কেন করনি? সময় পাওনি? হেমেন কথা বাড়ালেন না আর, চুপ করে বসে আছেন। চোখ থেকে চশমা নামিয়ে অনেকক্ষণ ধরে মুছলেন কাজ দুটোকে। তারপর প্রায় স্বগতোক্তির মতো বললেন, সবার সব ক্ষমতা থাকে না।
সত্যি সত্যি সবার সব ক্ষমতা থাকে না অদিতি। আবার প্রত্যেকেরই কিছু না কিছু ক্ষমতা থাকে, গুণ থাকে। সেই গুণটার বিকাশ ঘটতে না দেওয়ার মানে হলো নিজের জীবনকে নিজেই অপমান করা। এ এক ধরনের, কি বলি, এক ধরনের আত্মহত্যা। তোমার মধ্যে কিন্তু গুণটা ছিল, বিশ্বাস করো, তোমার মধ্যে গুণটা ছিল অদিতি। অদিতির অস্বস্তি হচ্ছিল, আবার যেন ভালো লাগছিল শুনতে। সে যখন ছিল তখন ছিল, কিন্তু এই 23 বছর ধরে ঘানি টানতে টানতে ছেলেদের মানুষ করতে করতে মেয়েদের অনেক কিছুই ভুলে যেতে হয় হেমেন মামা। আপনি তো ঠিক সংসারী নন, আপনি বুঝবেন না। তুমি বললে যে আমি বুঝবো না, আসলে ওগুলো তোমাদের অজুহাত। তোমরা মেয়েরা ওই ধরনের কথা বলে নিজেদেরই সান্ত্বনা দিতে ভালোবাসো। লেম এক্সকিউজ। আচ্ছা, যে রাঁধে সে কি চুল বাঁধে না? তোমার একটা গল্প পড়েছিলাম, আমার আজও মনে আছে। বোধহয় তোমার কোনো কলেজের ম্যাগাজিনে বেরিয়েছিল। একটা মেয়ে ভোরবেলায় ঘুম থেকে উঠে কুয়াশার সামনে দাঁড়িয়ে থাকতো, চাপ চাপ কুয়াশা। যত সে কুয়াশার মধ্যে ঢুকে পড়ে ততই সে নতুন নতুন কিছু আবিষ্কার করতে থাকে। নদী, পাহাড়, জঙ্গল, জলপ্রপাত, ঝর্ণা। তারপর যে কুয়াশাটা মিলিয়ে যায়, অমনি দেখে তার সামনে কিচ্ছুটি নেই, কিচ্ছু না। তোমার মনে আছে গল্পটা? নিস্তরঙ্গ পুকুরের তলদেশে পড়ে থাকা ছোট্ট ঢিলের কুচিটা যেন জলের ঘুমন্ত অতল থেকে উঠে আসছে। অদিতি খুব ধীরে মাথা নাড়ল। মনে আছে, গল্পটার নামও ছিল কুয়াশা। ওই রকম একটা গল্প লেখার পরও তুমি বলতে চাও তুমি আর লিখতে পারবে না? তোমার কি মনে কোনো কথা জমে নেই? তোমার কি নিজেকে প্রকাশ করতে ইচ্ছে করে না? হাতের কাছে কলম আছে, কাগজ আছে, বসে যাও, চেষ্টা করে দেখো না হয় কিনা। এখন তো তোমার সময় আছে। ছেলেরা বড় হয়ে গেছে, সংসারের ঘানি টানার অজুহাত এখন আর তোমার ক্ষেত্রে খাটে না অদিতি। তা খাটে না, তবে বয়সও তো একটা ফ্যাক্টর, সেটা তো মানবেন। এই বুড়ো বয়সে ওসব আর আসে? সবিতা চা এনেছে, ঘুরে ঘুরে দেখছে উত্তেজিত বৃদ্ধকে। অদিতিকে বলল, আমি কি চলে যাব বৌদি? আমার কিন্তু হয়ে গেছে। যা, কটা রুটি করেছিস আজ? 17-18টা। অতগুলো করলি কেন? সকালে বললাম না দাদাই বেলা খাবে না, ফিরতে দেরি হবে। থাক, যা করেছিস করেছিস। শোন, ক্যাসারোলটা চেপে বন্ধ করেছিস তো? রুটি ঠান্ডা হয়ে গেলে ভাইদের মেজাজ কিন্তু গরম হয়ে যাবে। চেপেই বন্ধ করেছি। ঠিক আছে, সকালে তাড়াতাড়ি আসিস। শুনলেন তো, এসবও মাথায় রাখতে হয়। রামকৃষ্ণ দেবের একটা কথা আছে জানো তো, কখন ঢেউ আসবে না তার জন্য অপেক্ষা করে বসে থাকলে সমুদ্রে আর স্নান করাই হবে না। ঠান্ডা বাতাস আসছে একটা, জানলা দরজা সব বন্ধ, তো কোথা থেকে ঢুকছে বাতাসটা? শোনো অদিতি, তোমার কথা আমার মাথাতেই ছিল না। আলিপুর দুয়ার থেকে যখন পাকাপাকি ভাবে ফিরে এলাম তখনও মনে পড়েনি। একদিন হঠাৎ বিমলের সঙ্গে দেখা,
ডালহাউসিতে তোমার ছোট মামা বোধহয় পেনশন টেনশন তুলতে এসেছিল। তারপর একদিন ওর ভবানীপুরের বাড়িতে গেলাম। এই গল্প সে গল্প, হঠাৎ তোমার কথা উঠল। সেই তোমাদের বাড়িতে যেতাম, তুমি তোমার লেখা দেখিয়েছিলে, সে কথাও হলো। বিমল বলল তুমি নাকি এখন ঘোর সংসারী, কৃতি স্বামী কৃতি সন্তানদের নিয়ে যাকে বলে একেবারে আপ্লুত হয়ে আছো। শুনে কেমন যেন মনে হলো যাই তোমাকে একটু টোকা দিয়ে আসি। এত ভালো লেখার হাত ছিল তোমার, এত সুন্দর অবজারভেশন, এত সুন্দর ভাষা, তোমার একটা নিজস্ব ইনসাইট আছে, বুঝেছ? একবার চেষ্টা করতে দোষ কি? শোনো অদিতি, আমি আবার মাসখানেক পরে আসব। তখন কি তোমার কাছ থেকে একটা লেখা আশা করতে পারি? কি পারি? অদিতি ঘাড় নাড়ল কিনা নিজেই বুঝতে পারল না। সম্ভবত নাড়ল, না হলে হেমেন মামার মুখে হাসি ফুটল কেন? হেমেন চলে গেলেন। অদিতি ব্যালকনিতে এসে দাঁড়াল। দাঁড়িয়ে আছে, দাঁড়িয়েই আছে। পৃথিবীর শীতল হচ্ছে ক্রমশ। বায়ুমণ্ডলে পাতলা কুয়াশার পর্দা। কম্পাউন্ডের গেটের সামনে অত্যুজ্জ্বল রাস্তার বাতি, দূর থেকে তাও যেন ধোঁয়া ধোঁয়া। চতুর্দিকের দরজা জানলা বন্ধ। ইটকাঠের অবয়বগুলোকেও এখন কেমন ভৌতিক লাগে। পাপাই তাতাই ফিরল না এখনো। সুপ্রতিম কখন ফিরবে কে জানে। অদিতি গ্রিল থেকে সরিয়ে টিয়ার সামনে এলো। সন্তর্পণে হাত রাখল খাঁচার তারে, রেখেই সরিয়ে নিয়েছে হাত। খাঁচাটা কনকনে ঠান্ডা, ছ্যাঁকা লাগছে। পাখি ঝিমুচ্ছে। অন্ধকার নামলেই চুপ মেরে যায় টিয়াটা। অথচ সামনে পলকা ছায়া দেখলেও ঠিক টের পায়। চোখ খুলে তাকায় এদিক ওদিক। এই টিয়া, গল্প লিখবি? ব্যালকনির ছায়া ছায়া আধারে শটটাকে খুঁজছে টিয়া। কি লিখবি বলতো? আসে কিছু মাথায়? টিয়া নড়ে বসে। সারাদিন তো আফিংখোরের মতো ঢুলিস, আর মাঝে মাঝে ক্যাঁ ক্যাঁ করে চিৎকার করিস। এর বাইরে তোর আর কিছু করার আছে? লেখ না যা হোক কিছু। পাগল বুড়োটা এত করে বলে গেল। টিয়া একটু চঞ্চল হয়েছে, টিপ টিপ ঘাড় তোলাচ্ছে। নিজের কথাই লেখ না হয়। ধর তোর দাদার পা ভেঙে গেছে। ভাঙেনি, মনে কর চির খেয়েছে। তুই তোর দাদাকে খুব ভালোবাসতিস, কত স্মৃতি আছে তোর দাদাকে নিয়ে। তা তুই দাদাকে দেখতে গেছিস অনেক দিন পর। মাঝে ওই সই করানোর ব্যাপারটা না রেখে দে। দুজনের মনের কথাই লেখ, দাদারও বোনেরও। তারপর বানা একটা ফিলিংয়ে নিয়ে যা গল্পটাকে। একটা সুন্দর রিলেশন চির খেয়ে যাওয়ার অনুভূতি। কিরে, পারবি না? অদিতি উৎসুক হয়ে ঝুঁকল খাঁচার দিকে। ঘোলাটে অন্ধকারের মধ্যে শীতল খাঁচার মধ্যে দিয়ে পাখিটা ঘাড় বেঁকিয়ে একটা ঘোলাটে চোখ দিয়ে অদিতিকে দেখছে। একটা চোখ, অন্য চোখটা দেখা যাচ্ছে না। হঠাৎ অদিতির মনে হলো রেল লাইনের ওপার থেকে এক ঘন কুয়াশার সমুদ্র ঢেউয়ের পর ঢেউ তুলে এই এত উঁচু বারান্দাতেও তাকে ঢেকে ফেলেছে। সেই বারান্দার মধ্যে দিয়ে যেন এক পরীর দেশে পৌঁছে গেছে অদিতি। চারপাশ সবুজ এক আলো অন্ধকারে ঝিকিমিকি করছে। এই দাদা, দাদা, শুনতে পাচ্ছিস? দাদা, ফোরাচ্ছিস কেন রে দাদা? আবার পায়ে লাগিয়েছিস? ফুটবল খেলতে যাবি না, বাবা কিন্তু বারণ করেছে। কিরে, বাবা বারণ করেছে না? এই দাদা, মুখটা ওরকম রামগরুর করে রেখেছিস কেন? হাস না দাদা। এই দাদা, একটুখানি হাস।
দাদা, এই দাদা, দাদা রে। শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের হেমন্তের পাখি। আজ শুনলেন পর্ব 2। নাট্যরূপ ও উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও, ভাষ্য পিয়ালি পাঠক, অদিতি গার্গী হর চট্টোপাধ্যায়, সুপ্রতিম সুদীপ্ত ঘোষ, পাপাই সায়ন্তন ঘোষ, তাতাই ভিকি দাস, হেমেন রূপন দাশগুপ্ত, রূপক অতনু চ্যাটার্জি, অলোকেশ অভিষেক মুখার্জি, বৌদি কেয়া মুখার্জি, তুলতুলি অধ্যায় সাহা, রুন্টু দেবজিৎ মুখার্জি এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন।